ভাবি একটা সুল্লুক মনে পড়ছে, কইতাম নি কই লাও আসবে এমন কলিকাল, বাঘে চাটবে ছাগলের গাল। মানে ভাবির দাদা শ্বশুরে এই কথাটা কইয়া গেছিল। গ মুসলিমের বউ শোনো কথাটা মনোযোগ দিয়া, জীবনে কোনো একদিন কামে লাগবে। বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের দেশগুলো বা তাদের রাষ্ট্রদূতেরা সংবাদ মাধ্যমের সামনে হাজির হয়ে ভালো ভালো কথা বললেও তারা ব্যাপক সহিংসতার আশঙ্কা করছে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে। বিএনপি আর কোনো উপায় না পেয়ে সরকারের একাংশের সহযোগিতা, বিশেষ করে সম্ভবত ডিজিএফআইয়ের সরাসরি সহায়তায় আমিরে জামাতের বিরুদ্ধে এক ভয়ানক ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠেছে। দর্শক, গণমাধ্যমে ফলো করে প্রচার করা হচ্ছে, প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে 2টা পোস্ট দেওয়া হয়েছে। সব মিলিয়ে আগামী নির্বাচনে যে পর্যবেক্ষক আসছে তার সংখ্যা। বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের দেশগুলো বা তাদের রাষ্ট্রদূতেরা সংবাদ মাধ্যমের সামনে হাজির হয়ে ভালো ভালো কথা বললেও তারা ব্যাপক সহিংসতার আশঙ্কা করছে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে, এবং সে কারণেই তারা তাদের নাগরিকদের, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র উভয় দেশ তাদের নাগরিকদের ক্ষেত্রে ভ্রমণ সতর্কতা জারি করেছে। তারা বাংলাদেশ যে কোনো সময় ভয়াবহভাবে অনিরাপদ হয়ে উঠতে পারে সেই আশঙ্কা ব্যক্ত করেছে, এবং নির্বাচনকে ঘিরে চরমপন্থী উগ্রবাদী গোষ্ঠীর হামলার আশঙ্কাও করছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র দুই দেশই। তার মানে নির্বাচনের এই সময়টায় সরাসরি জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে এই দেশগুলোর। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে সতর্কতা জারি করেছে তারা বাংলাদেশে অবস্থিত তাদের যে নাগরিকেরা আছে তাদের উদ্দেশ্যে, সেখানে তারা বলেছে যে একই সঙ্গে বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সময় রাজনৈতিক সহিংসতা বা উগ্রপন্থীদের আক্রমণের আশঙ্কা রয়েছে, বিশেষ করে জনসমাবেশ, ভোট কেন্দ্র, মসজিদ, মন্দির, গির্জা সহ বিভিন্ন ধর্মীয় স্থানগুলো লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করা হয়েছে। মানে বাংলাদেশে এই যে নির্বাচনী প্রচারণা চলছে, একেবারে যেদিন প্রথম মনে থাকবে যে বিএনপি তার মনোনয়নের প্রথম যে তালিকা ঘোষণা করলো নভেম্বরের শুরুতে, সেদিনই কিন্তু নির্বাচনী প্রচারণায় চট্টগ্রামে এক প্রার্থীর নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলা হলো এবং একজন নিহত হলেন। এরপর তো নির্বাচনের প্রার্থী হতে ইচ্ছুক ওসমান হাদিকে গুলিবিদ্ধ করে নিহত করার ঘটনা ঘটলো। এছাড়াও এই সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামীর এক কর্মীকে বিএনপির কর্মীরা মাথা থেতলে হত্যা করলো এক নির্বাচনী সভায়। কাজেই সহিংস যে হয়ে উঠেছে বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতি, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সেদিক থেকে এই যে যুক্তরাষ্ট্র লিখছে যে রাজনৈতিক সহিংসতা ঘটতে পারে, তাতেও হয়তো বিস্মিত হবার কিছু ছিল না, কিন্তু অবশ্যই নড়ে চড়ে বসতে হয় যখন যুক্তরাষ্ট্র সরাসরি বলছে যে উগ্রপন্থীদের আক্রমণের আশঙ্কা রয়েছে, এবং সেটা শুধুমাত্র জনসমাবেশে নয়, ভোট কেন্দ্রে হতে পারে, তার মানে ভোটের দিন হতে পারে, এমনকি মসজিদ, মন্দির, গির্জা সহ যে কোনো ধর্মীয় স্থান লক্ষ্য করে এই বিষয়গুলো ঘটতে পারে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র সে কারণে মার্কিন নাগরিকদের বলেছে যে কোনোভাবে বাংলাদেশের রাজনৈতিক বিক্ষোভ বা বড় ধরনের কোনো সমাবেশ এলাকায় যাওয়া যাবে না। এমনকি তারা বলছে যে শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত কর্মসূচিও যে কোনো সময় সংঘাতময় বা সহিংসতায় রূপ নিতে পারে। সে কারণেই তারা মার্কিন নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে বলেছে, মানে যারা এরই মধ্যে আছে তারা যাতে অন্তত নিরাপত্তা নিশ্চিত করে বাংলাদেশে অবস্থানকালে, সে বিষয়ে তারা বিশেষ সতর্কতা জারি করেছে। এবং তারা বলেছে যে ভিড় এড়িয়ে চলতে, বিক্ষোভের স্থান এড়িয়ে চলতে, স্থানীয় সংবাদ মাধ্যম পর্যবেক্ষণ এবং চারপাশের পরিস্থিতি সম্পর্কে সর্বদা সচেতন থাকতে, এবং বাইরে বের হওয়া কমিয়ে সতর্ক অবস্থায় থাকতে, ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করে যাতায়াতের জন্য বিকল্প রুট ঠিক করে বের হতে। মানে মনে হচ্ছে বাংলাদেশ এমন এক সংকুল পরিস্থিতিতে পড়েছে, মানে এমন এক নিরাপত্তা ঝুঁকির দেশ যে যেখানে আপনি বাড়ির বাইরে যাওয়ার চেয়ে ভেতরে থাকাই ভালো, এবং যদি বা বাইরে বের হন তাহলে আপনার অবশ্যই কিভাবে অন্য বিকল্প রুট ধরে বাড়ি ফিরতে পারবেন যদি আপনার বাড়ি ফেরার পথটা বিপজ্জনক হয়ে ওঠে, সেটা ঠিক করে আপনাকে বের হতে বলছে। যুক্তরাজ্য ঠিক একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে তার নাগরিকদের উপর, তারা ভ্রমণ সতর্কতা আরোপ করেছে। যুক্তরাজ্যও বলছে যে নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদীদের হামলার আশঙ্কা রয়েছে। মানে ভীষণ রকম ইন্টারেস্টিং যে তার মানে সিকিউরিটি যে অ্যাসেসমেন্ট তারা করেছে নিরাপত্তা সম্পর্কে, তাদের যে পর্যবেক্ষণ, সেখানে কিন্তু আমেরিকা আর ইউকে কোনো রকম বিভেদ নাই। ব্রিটেন, আমেরিকা দুই দেশই মনে করছে বাংলাদেশে যে কোনো সময় একটা জঙ্গি হামলার মতো পরিস্থিতি তৈরি হতে পারে এবং জঙ্গি হামলা করতে পারে, রাজনৈতিক সমাবেশ এবং ভোট কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। এই সতর্কতাটাও যুক্তরাজ্য তার নাগরিকদের উদ্দেশ্যে জারি করেছে। তার মানে ধরুন বাংলাদেশে যেই ভোটারেরা ভোট দিতে এসেছেন, যারা হয়তো বা এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন উৎসব মুখর হবে ভোট, প্রবাসীদেরকে ভোট দিতে আসতে আহ্বান জানাচ্ছেন, সিলেটের মতো জায়গায় উৎসব মুখর ভোট হলে কিন্তু প্রবাসীদের একটা বিরাট সংখ্যক বাংলাদেশে আসেন, এবং বাংলাদেশে এসে পত্রপত্রিকার গত কিছুদিনের খবর দেখলে দেখবেন যে বিএনপি জামায়াতের বিভিন্ন প্রার্থীদের রীতিমতো অর্থ যোগান দিয়ে, জনবল যোগান দিয়ে এই ইউকে প্রবাসী, লন্ডন প্রবাসী সিলেটিরা নির্বাচনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করছেন, চলে এসেছেন। তো সেই ব্যক্তিদেরকে, তার মানে এখন কিন্তু ইউকে সরাসরি, ব্রিটিশ সরকার সরাসরি বলছে ভোট কেন্দ্রে যাওয়া ঠিক হবে না, কারণ ভোট কেন্দ্রে গেলে জঙ্গি হামলা হতে পারে। শুধু তাই নয়, তার মানে এখন যদি যুক্তরাজ্যের কোনো নাগরিক, যিনি বাংলাদেশেরও নাগরিক, বাংলাদেশে কিন্তু দ্বৈত নাগরিক হলে ভোট দিতে কোনো অসুবিধা নাই,
তাদেরকে যুক্তরাজ্য সরকার নিরুৎসাহিত করছে যাতে তারা বাংলাদেশে না আসেন এ সময় ভোট দেওয়ার জন্য। কারণ সে এই যে নোটিশটা জারি করেছে, নাগরিকদের উদ্দেশ্যে যে সতর্কতা নোটিশ জারি করেছে যুক্তরাজ্য, সেখানে তারা বলেছে যে এই পরামর্শকে কানে না নিয়ে যদি কেউ ভ্রমণ করে তাহলে সেই ব্যক্তির এমনকি ভ্রমণ বীমা বাতিল হয়ে যেতে পারে। মানে এসব দেশ থেকে যখন কেউ আসেন তখন তারা সাধারণত একটা ইন্স্যুরেন্স করে আসেন যাতে যে কোনো ক্ষয়ক্ষতি ঝামেলা হলে সেই ইন্স্যুরেন্স তাদের সেই ক্ষয়ক্ষতি ঝামেলা একরকম মিটিয়ে দিতে পারে, এমনকি স্বাস্থ্য বীমা করে অনেকে আসেন। কিন্তু এই বার্তায় যুক্তরাজ্য সরকার সরাসরি এতটা জোরালোভাবে তাদের নাগরিকদের নিরুৎসাহিত করছেন এখন বাংলাদেশে ভ্রমণে যেতে, যে তারা বলছেন এই পরামর্শের বিরুদ্ধে গিয়ে ভ্রমণ করলে ভ্রমণ বীমা বাতিল হয়ে যেতে পারে। দেশটি তার নাগরিকদের জানিয়েছে ভ্রমণের ক্ষেত্রে সাবধানতার সঙ্গে পরিকল্পনা এবং স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ অনুসরণ করা, বাংলাদেশের বিভিন্ন অংশে অত্যাবশ্যকীয় ভ্রমণ ছাড়া অন্য সব জায়গায় ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে তারা। এই যে উগ্রবাদী গোষ্ঠীর হামলা হতে পারে, চরমপন্থী গোষ্ঠীর হামলা হতে পারে, জঙ্গি হামলা হতে পারে, রাজনৈতিক সহিংসতার ভয় তো আছেই। যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের এমন আশঙ্কা যখন, তখন ভাববার কোনো কারণ নাই যে তারা তাদের নাগরিকদের এমনকি পর্যবেক্ষক হিসেবে এই নির্বাচনে পর্যবেক্ষণ করতে পাঠানোকে নিরাপদ মনে করবে। মার্কিন যুক্তরাষ্ট্র এরই মধ্যে এটা নিশ্চিত করেছে যে তাদের কোনো পর্যবেক্ষক বাংলাদেশে এই 12 ফেব্রুয়ারির নির্বাচন পর্যবেক্ষণ করতে আনুষ্ঠানিকভাবে আসছে না। মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যখন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন দেখা করলেন, আর ব্রেন্ট ক্রিস্টেনসেনকে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে উৎসব মুখর পরিবেশে ভোট হবে এবং এমন ভোট হবে 12 ফেব্রুয়ারি যে সেই ভোট নাকি আগামী ভোটের মানদণ্ডগুলো নির্ধারণ করবে, এবং তিনি বললেন মার্কিন রাষ্ট্রদূতকে যে ইউরোপীয় ইউনিয়ন অনেক পর্যবেক্ষক পাঠাচ্ছে, কাজেই আশা করছি যে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক পাঠাবে। মার্কিন রাষ্ট্রদূত যে সে বিষয়ে কোনো ইতিবাচক সাড়া দিলেন না, তিনি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ওই অনুরোধে কর্ণপাত করতে পারলেন না, বরং দুদিন বাদে নির্বাচন কমিশনে গিয়ে জানিয়ে এলেন যে তারা কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছেন না। এখন পরিষ্কার যে মার্কিন যুক্তরাষ্ট্র কোন নিরাপত্তা ঝুঁকির কারণে এই পর্যবেক্ষক পাঠাতে পারছে না। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র বোঝে 12 ফেব্রুয়ারির নির্বাচনটা কোনো উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে না, বরং তারা তাদের নাগরিকদের সতর্ক করছে যে ওই দিনটি ভীষণভাবে সহিংস হয়ে উঠতে পারে, আগের সমাবেশে তো হতেই পারে, এমনকি সেদিন ভোট কেন্দ্র নিরাপদ নয়। যুক্তরাজ্যের ক্ষেত্রে দেখুন, যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারা কুক তিনি নির্বাচন নিয়ে ভীষণ উৎসাহী, তিনি পিটার হাসের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তিনিও পিটার হাসের সঙ্গে একটা দীর্ঘ সময় বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী রাজনৈতিক আন্দোলনকে একরকমের সমর্থন জুগিয়েছেন, এবং শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই নির্বাচন নিয়ে একটা ভীষণ উৎসাহ দেখিয়ে যাচ্ছেন। প্রায় প্রতি মাসে একবার অন্তত হলেও তিনি জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে দেখা করতে যান। বাংলাদেশে যে নির্বাচনের পরিবেশটা কত ভালো, এবং বাংলাদেশে জামায়াতে ইসলামী ক্ষমতায় এলেও যে কোনো অসুবিধা নাই, কারণ জামায়াতে ইসলামী একটা মধ্যপন্থী ইসলামী দল, কোনো কট্টরপন্থী দল নয়, এটা বোঝাতে সবে সারা কুক ভারতে গিয়েছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সাক্ষাৎ করতে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ব্যক্তি তাকে সাক্ষাৎ দেন নাই বটে, তবে তিনি কয়েকজন সাবেক রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে এই বার্তা দিয়ে এসেছেন যে বাংলাদেশের পরিস্থিতি নির্বাচনের জন্য খুব ভালো আছে। সারা কুক একথা বলতে ভারত পর্যন্ত পৌঁছচ্ছেন, অথচ তিনি তার দেশে, মানে তার সিকিউরিটি টিম বাংলাদেশে যে নিরাপত্তা সতর্কতা জারি করছে যুক্তরাজ্য সরকারের হয়ে, সেখানে তার দেশও যুক্তরাজ্য জঙ্গি হামলার আশঙ্কা করছে। কাজে নিশ্চিতভাবে বলা যায় যে যুক্তরাজ্য যেমন আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে হয়তো তাদের কোনো নাগরিককে নির্বাচন পর্যবেক্ষকে পাঠাবে না, কারণ যখন ভোট কেন্দ্র অনিরাপদ তারা বলছে ভোটের দিনেও জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে, সে অবস্থায় যুক্তরাজ্যের কোনো নাগরিককে যে তারা নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব দিয়ে বাংলাদেশে পাঠাতে পারে না তা একরকম নিশ্চিত। সরকার বলে আসছিল যে বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণে ইইউ এবং কমনওয়েলথ বড় দল পাঠাবে। এখন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো এ ধরনের নিরাপত্তা ঝুঁকির কথা আশঙ্কা করে সতর্কতা জারি করবার পর কোন কোন দেশের প্রতিনিধিরা শেষ পর্যন্ত বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে 12 তারিখ আসেন আর ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্বাচনকে উৎসব মুখর হিসেবে প্রমাণের সার্টিফিকেট দেন, সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে। বিএনপি আর কোনো উপায় না পেয়ে সরকারের একাংশের সহযোগিতায়, বিশেষ করে সম্ভবত ডিজিএফআই এর সরাসরি সহায়তায় আমিরে জামাতের বিরুদ্ধে এক ভয়ানক ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠেছে। তবে ষড়যন্ত্র মূর্তি ব্যর্থ হচ্ছে, ধরা পড়েছে, এবং এই ষড়যন্ত্র মিথ্যাচারের নোংরামির রাজনীতির মাসুল বিএনপিকে দিতে হবে। দর্শক, জরুরি খবর, আমিরে জামাতের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এক্স হ্যান্ডেল হ্যাক করা হয়েছে। হ্যাক করে আপত্তিকর পোস্ট দেওয়া হয়েছে। মজার বিষয়, জামাতের লোকজন জানার আগেই সেই পোস্ট নিয়ে নোংরা রাজনীতি শুরু করেছে বিএনপি। ছাত্রদল আমিরে জামাতের সেই টুইট বা তার এক্স পোস্টের বিরুদ্ধে মিছিল করার ঘোষণা দিয়েছে। এটা থেকে স্পষ্ট যে এগুলো সব পূর্ব পরিকল্পিত। যেভাবে হ্যাক করে একটা পোস্ট দেওয়া হবে এবং সেই পোস্ট আমিরে জামাতের টুইটার অ্যাকাউন্টে বা এক্স অ্যাকাউন্টে পাবলিশ করার আগেই বিএনপির লোকজন জানতো তারা কি কর্মসূচি দিবে, কি প্রেস রিলিজ দিবে, ওটা সব রেডি করা ছিল। কিছুক্ষণের মধ্যেই তারা গণমাধ্যমে প্রেস রিলিজ পাঠিয়ে দিয়েছে, যেহেতু আমি প্রেস রিলিজ পাই আমি জানি, এবং তারা মিছিলের ঘোষণা দিয়েছে। তো এটার তাৎপর্য কি? এটার তাৎপর্য হচ্ছে স্বাভাবিক প্রচার প্রচারণার মাধ্যমে
আমিরে জামাতের সাথে কিছুতেই বিএনপি তারেক রহমান এরা পারেনি। এখন আমিরে জামাতের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করে তাকে বিতর্কিত করার চেষ্টা করছে, কিন্তু কিভাবে হ্যাক করা হয়েছে এই প্রমাণ জামাত দিচ্ছে, আপনারা দেখতে পাবেন, এবং মামলাও করা হবে। খুব শীঘ্রই প্রমাণিত হবে যে একটা হ্যাকিং এর মতো একটা নোংরা বিষয়কে পুঁজি করে বিএনপি অপরাজনীতি করেছে, বিএনপি কতটা দেউলিয়া এটা জাতির সামনে প্রমাণিত হবে। তো দর্শক, ছাত্রদল কর্মসূচি দিয়েছে, বিএনপি ঝাঁপিয়ে পড়েছে, তার মানে এটা আগেভাগে তারা জানতো। আর এই হ্যাকিং এর সাথে কারা জড়িত এটা সবচেয়ে ইন্টারেস্টিং। দেখেন, টুইটার বা বর্তমান এক্স এটা হ্যাক করা এত সহজ নয়। শুধু এটা না, এই যে দেখেন ঘটনা একই সূত্রে কথা, সিলেট 6 বা 4 সিলেটের একজন এমপি ক্যান্ডিডেট বিএনপি, তার ল্যাংটা ভিডিও ছড়িয়ে পড়েছে। এখন ওইটাও কিভাবে ছড়ানো? ওই ভিডিও এত সহজে এভাবে পাবলিশ হওয়ার কথা না, সামনে আসার কথা না। আসলে এগুলো ডিজিএফআই খেলা, এবং সেনাপ্রধান এগুলো জেনে থাকতে পারে। ওই যে যত ভিডিও টিডিও দেখেন যে ফাঁস হয় অমুকের ভিডিও তমুকের ভিডিও, ওগুলো ডিজিএফআই খেলা, মনে রাখেন। ওইসব ভিডিও ডিজিএফআই ছাড়া কেউ বের করতে পারে না। এবং যে ভয়ানক তথ্যটা আমাদের কাছে এসেছে, একদম নির্বাচন কমিশনের যে গোপন বা নতুন ইমেল খুলে জামাতের প্রার্থীরা যে ইমেল অ্যাড্রেস দিয়েছে, সেই ইমেল অ্যাড্রেসগুলোতে ফিশিং লিঙ্ক আসে, মানে হ্যাকিং এর চেষ্টা করা হচ্ছে। এখন এটা কারা কিভাবে জানলো? এর মানে সরকারের বা ডিজিএফআই কিংবা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষ করে নির্বাচন কমিশনে যে সব তথ্য দিয়েছে, ওই সব জায়গা থেকে তথ্য বিএনপিকে পাচার করা হচ্ছে, তারপরে যে বটফোর্স এই হ্যাকিং এর ঘটনা ঘটাচ্ছে। এবং আমি মোটামুটি যেটা ধারণা করছি, যেহেতু ডিজিএফআই একটা অংশ চায় যে জামাত ক্ষমতায় না আসুক, এবং জামাত ক্ষমতায় আসতে কোনো বাধা নেই, জামাত এগিয়ে যাচ্ছে, পুরো বাংলাদেশ জামাতের পক্ষে জেগে উঠেছে। এখন নির্বাচনের আগ মুহূর্তে কোন একটা অঘটন ঘটিয়ে জামাতকে ব্যাকফুটে ঠেলে দেওয়া যায় কিনা, এ ধরনের ষড়যন্ত্র করছে ডিজিএফআই। ডিজিএফআই সরাসরি বিএনপিকে তথ্য দিয়ে হেল্প করছে, মাঠের অবস্থা কি, এইসব গোপন তথ্য যদি দিতে পারে তাহলে তো ওই অনুযায়ী অ্যাটলিস্ট পলিসি প্রণয়ন করতে পারে। এই কাজটা ডিজিএফআই করছে। যেহেতু ডিজিএফআই একটা অংশ, ভারতপন্থী অংশটা জামাতকে কোনোভাবেই ক্ষমতা দেখতে চায় না, তারা এই হ্যাকিং এর ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এটা বিএনপির সাপ্রি একাদের পক্ষে করা সম্ভব না, আর এটা পরিকল্পিত হবে, ওটা নিয়ে রাজনীতি করছে। কিন্তু না, খুব শীঘ্রই মুহূর্তের মধ্যে ধরা পড়েছে, অলরেডি প্রমাণিত হয়েছে দ্যাট ওয়াজ হ্যাক। এবং একটা কমন সেন্স খাটান, আপনাদের সাধারণ যারা আছেন তাদেরকে বলবো, যেমন আমিরে জামাতের টুইটার বা এক্স হ্যাক করে যে আপত্তিকর পোস্ট দেওয়া হয়েছে, আচ্ছা ওই টাইমে অত গভীর রাতে আমিরে জামাত পোস্ট দেন? আর নারীদের জন্য অবমাননাকার ইংরেজিতে পোস্ট কেনই বা দিবেন? ওটা আন্তর্জাতিক ষড়যন্ত্র, কারণ বিদেশিদেরকে দেখাচ্ছে যে জামাত নারী বিরোধী, নারী অধিকার, নারী স্বাধীনতা বিরোধী। তাহলে অত রাতে আবার ইংরেজিতে পোস্ট, মানে এই যে নাটকটা সাজিয়েছে, এই জায়গায় ভুল হয়েছে, ওটা যদি গভীর রাতে না করে দুপুরে করতো বা বিকালে করতো বা সন্ধ্যায় করতো, তাহলে খেলাটা একটু জমাতে পারতো। কিন্তু এমন সময় করেছে, যদিও করেছে এই কারণে যে ওই সময় তো জামাত ঘুমিয়ে থাকে, জামাতের লোকজনকে তো ফজরের নামাজ পড়তে হয়, তারা তো সারা রাত সজাগ থাকে না। অর্থাৎ কয়েক ঘন্টা ইচ্ছা মতো জামাতের আমিরকে গালাগালি করতে পারে, যে খতিজা করার ওই ঘুমন্ত অবস্থা করে ফিরে, এরকম একটা চিন্তা থেকে এটা করেছিল। আচ্ছা, জামাতের আমির বা জামাতকে কি এত বোকা মনে হয়? তারা আন্তর্জাতিক কমিউনিটিকে তাদের এই আকাশচুম্বী জনপ্রিয়তা থাকা সত্ত্বেও কেন উল্টাপাল্টা কথা বলবে? কেন বলবে যে তারা নারীদেরকে গালাগালি করে বিদেশিদেরকে বুঝিয়ে জামাতের লাভটা কি? নারীদের নিয়ে এই ধরনের কথাবার্তা বললে যে জামাতের ভোট কমবে, ক্ষতি হবে, এটা কি জামাত বুঝে না? তাহলে নিজের পায়ে নিজে এভাবে কি কুড়াল মারে না? তাহলে এটা কি? এটা হ্যাক করে এই ঘটনা ঘটানো হয়েছে। ভেরি সিম্পল। পোস্টের টাইম থেকে শুরু করে ধরন, এগুলো কোনো কিছুই জামাতের সাথে মিলে না। এগুলো পুরোটাই বিএনপি ষড়যন্ত্র, ভারতের ষড়যন্ত্র, ডিজিএফআই ষড়যন্ত্র। আমি বিষয়টা নিয়ে যতটুকু খোঁজ খবর নিলাম, আপনি 3টে শক্তিকে নেপথ্যে পাবেন। ভারতের মিডিয়াগুলো দেখবেন যে জামাতের আমিরের এই হ্যাকের পর ওই হ্যাকার গোষ্ঠী মানে বিএনপি যে পোস্ট দিয়েছে আপত্তিকর, ওই পোস্ট নিয়ে ভারতের মিডিয়া প্রচারণা চালাবে। তাহলে এখানে 3টে শক্তি, বিএনপি, ভারত, ডিজিএফআই, এই 3 শক্তির সমন্বয়ে একটা নাটক চলছে। এটা আমিরের জামাতের বিরুদ্ধে মহা ষড়যন্ত্র। তা আমরা পুরো জাতিকে সতর্ক করে দিতে চাই, এটাকে বিশ্বাস করবেন না। সিম্পলি আপনার মাথা খাটান যে নারী বিরোধী, নারীদের জন্য অবমাননাকর এসব কথা আমিরের জামাত কেন বলবেন? তার লাভ আছে কোনো? আর এটা তিনি বলতে চাইলেও এখন তো বলবেন না, কারণ এখন তো জনগণ তাহলে ভোট দিবে না। নিজের পরাজয়কে নিজে ডেকে আনবে না, এটা হয় না। এরপরে ওই সময়ে অত রাতে এভাবে কি পোস্ট দেয় আমিরে জামাত? দেখেছেন? না, দেয় না। অতএব এগুলো সব ষড়যন্ত্র। কিভাবে কি কারা করেছে এগুলো সব জামাতের আইটি টিম বের করবে এবং বিষয়ে মামলা হবে, বিএনপি ফেসে যাবে। এবং এখান থেকে একটা বিষয় অনুমেয় যে বাংলাদেশের রাজনীতি কতটা নোংরা, জনপ্রিয়তা না পেরে কিভাবে আপনাকে বিতর্কিত করার চেষ্টা করে। দেখেছেন আমিরে জামাত সহ জামাত নেতৃবৃন্দের সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার হামলা প্রসঙ্গে আনুষ্ঠানিক একটা বিবৃতি দিয়েছে জামাত। গভীর রাতে বাংলাদেশ জামাত ইসলাম কেন্দ্রীয় ক্যাম্পেইন টিম নিশ্চিত করেছে যে সম্প্রতি বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের অফিসিয়াল টুইটার মানে এক্স হ্যান্ডেল সহ দলের কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দের সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট সাইবার হামলা ঘটনা করেছে। অত্যন্ত সমন্বিত পদ্ধতি ব্যবহার করে হামলাকারীরা সাময়িকভাবে আমিরে জামাতের টেক্সট টুইটার অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ নেয়, তবে দ্রুত পদক্ষেপে বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে আমাদের সাইবার টিম অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণ ফিরে পেতে সক্ষম হয়। ফলে অন্যান্য অ্যাকাউন্ট এবং প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। এই স্বল্প সময়ের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয় যেখানে আমিরে জামাতের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি উক্ত পোস্ট কন্টেন্ট আমিরে জামাতের কোনো বক্তব্য, মতামত এবং অবস্থান প্রতিফলিত করে না।
আমরা সাধারণ জনগণ, গণমাধ্যম কর্মী এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের অনুরোধ করছি, ভুয়ো খবর, জাল বিবৃতি এবং বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকুন। মিথ্যা তথ্য ছড়ানো, পরিচয় জালিয়াতি করা এবং বিকৃত কন্টেন্ট তৈরি ও প্রচার করা আইনগত দণ্ডনীয়, নৈতিকভাবে নিন্দনীয়। এগুলো গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। এখন বিএনপি যদি এগুলো নিয়ে নোংরা রাজনীতি করে, আমরা বিশ্বাস করতে চাই নির্বাচন কমিশনকে বিএনপির এই আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কারণ অপপ্রচার করা, গুজব প্রচার করা, এটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এই গুজব প্রচার করে আচরণবিধি লঙ্ঘন করছে বিএনপি। দর্শক, গণমাধ্যমে ফলো করে প্রচার করা হচ্ছে, প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে 2টা পোস্ট দেওয়া হয়েছে। সব মিলিয়ে আগামী নির্বাচনে যে পর্যবেক্ষক আসছে তার সংখ্যা 330 জন। 16টি দেশ থেকে 330 জন পর্যবেক্ষক আসছে এবং এই 330 জন পর্যবেক্ষককে সব মিলিয়ে যে পর্যবেক্ষকের সংখ্যা, সেই পর্যবেক্ষকের সংখ্যা নিয়েও সরকার বলছে যে এটা একটা রেকর্ড। অর্থাৎ 50-55 হাজার পর্যবেক্ষক এবার নির্বাচনে কাজ করবে। দেশীয় পর্যবেক্ষকই তার মধ্যে ম্যাক্সিমাম, বিদেশি পর্যবেক্ষক মাত্র 330 জন। চলুন একটু গণমাধ্যম কি বলছে সেটা দেখি, প্রধান উপদেষ্টার ফেসবুক পোস্টও দেখি। গণমাধ্যম কি বলছে কালবেলা শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলছে, সংসদ নির্বাচন রেকর্ড সংখ্যায় আসছে আন্তর্জাতিক পর্যবেক্ষকের দল, তালিকায় থাকছে যারা। রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষকের দল আসছে এবং দেশের পর্যবেক্ষক মিলিয়ে যে সংখ্যা হচ্ছে সেটাও একটা রেকর্ডই ভাবা হচ্ছে। কোন দৃষ্টিতে রেকর্ড ভাবা হচ্ছে, কি বলছে গণমাধ্যম একটু আগে জেনে নিই, তারপরে প্রধান উপদেষ্টার ফেসবুক পোস্টে যাব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ক যে গণভোটকে সামনে রেখে বাংলাদেশে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের রেকর্ড উপস্থিতি নিশ্চিত হয়েছে। এখন পর্যন্ত 6টি আন্তর্জাতিক সংস্থা সহ মোট 330 জন পর্যবেক্ষক এখানে অংশগ্রহণ করছে, এমনটা জানানো হচ্ছে। এমনটা যখন জানানো হচ্ছে তখন প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে কি পোস্ট দেওয়া হলো, চলুন সেটা একটু আমরা দেখে আসি। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে একই পোস্ট একবার পোস্ট হিসেবে আরেকবার রিলস হিসেবে দেওয়া হয়েছে, দেখে নিন এই দুইটা। সেখানে এই ব্যাপারে ইংরেজিতে পোস্ট দেওয়া হয়েছে যেন আন্তর্জাতিক মহল সেটা খুব সহজেই বুঝতে পারে। এখানে পত্রিকা বলছে যে 330 জন যেটা নিশ্চিত হয়েছে, যা 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় দ্বিগুণের বেশি। 2024 সালে যে পর্যবেক্ষক এসেছিল সেই পর্যবেক্ষকের সংখ্যার চাইতে দ্বিগুণেরও বেশি, এটা বলা হচ্ছে। সেখানেই রেকর্ডটা হয়েছে। এখন বর্তমান সরকারের মানদণ্ড কি 2024 সালে ফ্যাসিস্ট সরকার যে নির্বাচন করেছে, যে বিতর্কিত নির্বাচন করেছে, যাদেরকে ফ্যাসিস্ট বলা হচ্ছে, সেই ফ্যাসিস্ট যে বিতর্কের নির্বাচন করেছে তারা, সেটা বলছি, সেই নির্বাচনকে আমরা মানদণ্ড ভেবে তার চাইতে দ্বিগুণ সংখ্যা করে আমরা কি বলতে পারি যে রেকর্ড হয়েছে এটা? কিন্তু সরকার সেটা বলছে। সরকার যেটা বলছে তার দিকে যদি আমরা আরেকটু দৃষ্টিপাত দিই তাহলে আমরা দেখছি যে এখানে প্রেস উইং থেকে গতকালকে এই পোস্টটা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইসলামী সহযোগী সংস্থা ওআইসি সহ 6টি আন্তর্জাতিক সংস্থা থেকে 63 জন পর্যবেক্ষক আসবেন। এর মধ্যে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আনফ্রেল থেকে 28 জন, কমনওয়েলথ সচিবালয় থেকে 25 জন, যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট IRI থেকে 7 জন, যে RII-কে সবসময় সরকারের পক্ষে জনমত জরিপ প্রকাশ করতে দেখা গেছে। শেখ হাসিনার সময় তারা জনমত করে বলেছিল যে 70% মানুষ শেখ হাসিনার কর্মকাণ্ডে সন্তুষ্ট। এই সরকারের আমলেও তারা জরিপ করে বলেছে 70% মানুষ প্রফেসর ইউনূস সরকারের কার্যক্রমে সন্তুষ্ট। সেই RII থেকে পর্যবেক্ষক আসছে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসছে এবং সব মিলিয়ে 16টি দেশ এবং 32 স্বতন্ত্র পর্যবেক্ষক এই তালিকায় যুক্ত হয়েছেন। 16টি দেশের পর্যবেক্ষক আসছে এবং সব মিলিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সফরের সমন্বয়কারী ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ জানিয়েছেন এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। কারণ কোন কোন দেশ আসছে না দেখুন নামের তালিকায়: ভারত, নেপাল, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, মিশর, ফ্রান্স, কুয়েত, মরক্কো, নাইজেরিয়ার মতো গুরুত্বপূর্ণ দেশ থেকে কোনো পর্যবেক্ষক আসছে না। এখন আমরা এই যে রেকর্ড, এবারের সব মিলিয়ে পর্যবেক্ষকের সংখ্যা প্রায় 55,000, যেটাকে রেকর্ড বলা হচ্ছে, সেই রেকর্ডের দিকে চলুন একটু আমরা দৃষ্টি দিই। রেকর্ডটা কিভাবে বলা হচ্ছে? 2024-এর যে লাস্ট ইলেকশন, সেই লাস্ট ইলেকশনে তারা বলছে যে 2024-এ আন্তর্জাতিক পর্যবেক্ষক এসেছিল। এই লিস্টটা, ফটোকার্ডটা আপনারা দেখে নিন। সেখানে বলছে যে 158 জন 2024-এ আন্তর্জাতিক পর্যবেক্ষক এসেছিল। সব মিলিয়ে পর্যবেক্ষক ছিল 2024-এর ইলেকশনে 20,773। এবারে পর্যবেক্ষকের সংখ্যা 55,000-এর একটু বেশি, 55,000-এর বেশি পর্যবেক্ষক থাকছে। এবং বিদেশি পর্যবেক্ষক এখানে যদিও 500 লেখা আছে, কিন্তু 500 না, সর্বশেষ 300 হয়েছে, 330 জন হয়েছে। এখন আমরা একটু আগের 2টা নির্বাচন আগে যাই, যে সরকার যেটাকে রেকর্ড বলছে সেটা আদৌ রেকর্ড কিনা। আমরা যদি একটু চোখ মেলে তাকাই 2008-এর নির্বাচন, যে নির্বাচনটা ঐতিহাসিক নির্বাচন হিসেবে জানি, যে নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে। আওয়ামী লীগের আমলের 14, 18 এবং 24 এই নির্বাচন 3টা নিয়ে বিতর্ক রয়েছে, কিন্তু 2008 এবং 2001-এর নির্বাচন, এই 2টা নির্বাচন নিয়ে কোনো বিতর্ক নেই। 2008-এর নির্বাচনে মোট পর্যবেক্ষক ছিল 1,59,113 জন। এবারে পর্যবেক্ষকের সংখ্যা 55,000-এর সামান্য একটু বেশি। বিদেশি পর্যবেক্ষক 2008-এ ছিল 593 জন, এবারে 330। অথচ সরকার বলছে রেকর্ড সংখ্যক পর্যবেক্ষক এসেছে। আবার আমরা দেখছি যে 2001-এর নির্বাচনে মোট পর্যবেক্ষক ছিল 2,18,000,
2001 যে নির্বাচনে বিএনপি নির্বাচিত হয়ে ক্ষমতায় গিয়েছিল, সেখানে 2,18,000 পর্যবেক্ষক ছিল, এবারের নির্বাচনে পর্যবেক্ষক মাত্র 55,000। অথচ এটাকে বলা হচ্ছে রেকর্ড সংখ্যক পর্যবেক্ষক আসছে এবারে। আবার এই যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচন কেন্দ্রিক যখন পর্যবেক্ষক নিয়ে মানে করা হচ্ছে, গল্প বলা হচ্ছে যে রেকর্ড পরিমাণ হয়েছে, তখন দৈনিক প্রথম আলো ভয়াবহ একটা চিত্র তুলে ধরেছে। বাংলাদেশে এই মুহূর্তে এই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী সহিংসতার যে খবর দিচ্ছে, সেই খবরের দৃষ্টিতে আমরা দেখছি এই ইয়াটার প্রথম আলো মূলত বলছে, প্রথম আলো ইতিহাসটা বলছে, আগে একটি ইতিহাস জানি। পর্যন্ত গত 5টা নির্বাচনে হতাহতের সংখ্যা, এই ফটোকার্ডটা দেখে নিন, সেখানে বলছে 165 জন নিহত হয়েছে, 3,657 জন গত 5টি ইলেকশন আহত হওয়ার ঘটনা ঘটেছে। সেখানে সর্বোচ্চ আহত এবং নিহত হওয়ার ঘটনা ঘটেছিল 2014 ইলেকশনে, সেখানে 115 জন নিহত হয়েছিল। সর্বশেষ 2024-এর ইলেকশনে মাত্র 2 জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে, 750 জন আহত হয়েছিল। 2024 যে নির্বাচনটাকে সরকার তুলনামূলক বিচারে বলছে যে পর্যবেক্ষকের সংখ্যা বিচার করে, যেটা বলছে যে রেকর্ড করেছি আমরা পর্যবেক্ষকে, সেখানে মাত্র 2 জন নিহত হয়েছিল। কিন্তু এই যে এই নির্বাচন কেন্দ্রিক অলরেডি এই নির্বাচনের তফসিলের পরে সহিংসতায় অন্তত 5 জন নিহত হওয়ার ঘটনা সারা দেশে শোনা যাচ্ছে। এবং এই ফটোকার্ডটা দেখে নিন, আলোকিত খবরের এই ফটোকার্ডটা, সেখানে বলা হচ্ছে গত যখন নির্বাচন করার এই সরকার যেটা বলছে সেটা হচ্ছে যে গত 45 দিনে 144টি নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে। গত 13 মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছে 146 জন। গত 4 মাসে 113 ঘটনায় আহত 981 জন, 1 মাসে নিহত 13 জন। আমি যদি গত 45 দিনের ঘটনা দেখি, তাহলে 144টি নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে, যেখানে 4 থেকে 5 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আবার আমি যে ওই যে 330-এর কথা বললাম, সেই 330 জন আরেকটি গণমাধ্যম নিশ্চিত করছে, সেটা দেখে নিন। সেখানে বলছে নির্বাচন পর্যবেক্ষণে আসছেন 330 আন্তর্জাতিক পর্যবেক্ষক, অর্থাৎ সেটাও গণমাধ্যম নিশ্চিত করছে যে 330 জন আসছে। যেখানে আমরা দেখেছি যে 2008-এর ইলেকশনে বিদেশি পর্যবেক্ষক এসেছিল 593 জন, অর্থাৎ এই 330 জন এটা রেকর্ড না, এটা বলা যেতে পারে যে দ্বিতীয়, গত 5 বছরের ইলেকশনে এটা দ্বিতীয় সর্বোচ্চ না। 2008-এর ইলেকশনে 593 জন এসেছিল, 2001-এর ইলেকশনে 225 জন এসেছিল, কিন্তু 2001-এর ইলেকশনে সব মিলে পর্যবেক্ষক ছিল 2,18,000, যেখানে এবারের পর্যবেক্ষক সংখ্যা মাত্র 55,000। এই যে চিত্রটা আপনাদের সামনে তুলে ধরলাম, এই চিত্রটা সামনে থাকা সত্ত্বেও সরকার এবারের পর্যবেক্ষকের ব্যাপারে বলছে যে এটা একটা রেকর্ড পরিমাণ, এবং সংবাদপত্রগুলো সেটা ফলাও করে প্রচার করছে। এই যে পর্যবেক্ষক 330 জন আসছে, এটা চূড়ান্ত হওয়ার আগে, সরকারই বলছে এখনো চূড়ান্ত না, অনেকগুলো দেশ এখনো আসতে পারে, তাদের বিশ্বাস। চূড়ান্ত না হওয়ার আগেই এই যে ফেসবুক পোস্ট এবং এই বিষয় নিয়ে একাধিকবার ফেসবুক পোস্ট করা, এটা সরকারের পিআর উইংস অর্থাৎ প্রেস উইং যে অনেক বেশি ধরনের মার্কেটিং করতে ব্যস্ত, এবং সেই মার্কেটিংয়ের ভিত্তি থাকুক আর না থাকুক, সেই মার্কেটিংয়ে যে ভাষা ব্যবহার করা হচ্ছে, সেই ভাষাটা রেকর্ডের দিক থেকে সঠিক হোক আর না হোক, মার্কেটিংটা যে করা হচ্ছে এবং তাদেরকে যে মার্কেটিং করার জন্যই রাখা হয়েছে। এবং বলা হয় যে অতীতে কখনো বাংলাদেশের কোনো সরকার এত বেশি জনপ্রিয় হতে চায়নি মার্কেটিং করে, যেটা এই সরকার গত 17-18 মাসে করার চেষ্টা করেছে। এই সরকারের মূল মোটোই ছিল নিজেদের মার্কেটিং করা। নিজেদের মার্কেটিং করার কারণে একটা বিশাল প্রেস উইং তারা তৈরি করেছে, যাদের কাজই হচ্ছে প্রতিনিয়ত মার্কেটিং করা। এবং আপনারা লক্ষ্য করলে দেখবেন যে প্রধান উপদেষ্টা কোনো জায়গায় যদি কোনো একটা অনুষ্ঠানে কথা বলেন কিংবা বক্তৃতা দেন কিংবা কোনো একটা জায়গা পরিদর্শন করেন, সেই দিন আপনারা প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেখবেন যে ভিডিও পোস্টই আছে 8-10টা, সংবাদ পোস্ট আছে আরও কয়েকটা, একই সাবজেক্টের উপরে এত পোস্ট খালি করতেই থাকেন। প্রেস উইং যেন প্রধান উপদেষ্টাকে দেখাতে ব্যস্ত যে দেখুন আপনাকে আমরা কিভাবে মার্কেটিং করে সবাইকে জানাচ্ছি। দর্শক, এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য থাকলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট।